আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল, বৈঠক ব্যর্থ হলে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প। সফল চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন নাসার আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। ওরিয়ন মহাকাশযানের প্রশান্ত মহাসাগরে অবতরণ। জ্বালানি ও সারের বৈশ্বিক সংকটের ধাক্কায় কঠিন বাস্তবতার মুখোমুখি দেশের কৃষি খাত। যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য নিরাপত্তায় হুমকির শঙ্কা। অন্তর্বর্তী সরকারের 133টির মধ্যে 117টি অধ্যাদেশ 91টি বিলের মাধ্যমে জাতীয় সংসদে পাশ। বিরোধী দলের সম্মতি, আপত্তি এবং ওয়াকআউট। এবং 18 বছরের প্রভাবশালীদের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউজিসিতে আবেদনের সুযোগ। সত্যতা যাচাইয়ের পর পাশে দাঁড়াবে কমিশন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে ইরান যুদ্ধের 43তম দিন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধ বন্ধের বিষয়টি নির্ভর করছে আজকের আলোচনার উপর। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, এই আলোচনা ইতিবাচক হবে বলে তিনি আশাবাদী। ইরানের স্পিকার বাগের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। এর আগে গালিবাফ বলেন, লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা করা যাবে না। এদিকে আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী চুক্তিতে রূপ নেবে কিনা তা জানা যাবে আজ। সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক আশাবাদী। ইরান যদি সৎভাবে আলোচনায় আসে তাহলে যুক্তরাষ্ট্র উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত। তবে কোনো ধরনের প্রতারণা হলে কঠোর অবস্থানে যাবে ওয়াশিংটন। ইরানের সংসদীয় স্পিকার বাগের গালিবাফের নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। এর আগে গালিবাফ বলেছিলেন, 2টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন জাহাজগুলোতে এ পর্যন্ত তৈরি করা সর্বশ্রেষ্ঠ অস্ত্র গোলাবারুদ তুলছি। যা আগে করেছিলাম তার চেয়ে আরও ভয়াবহ পরিস্থিতি করা হবে। অন্যদিকে তেহরান থেকেও আসছে ভিন্ন সুর। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে যুদ্ধ নাকি যুদ্ধবিরতি। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলে শান্তির কথা বলা যাবে না। এমনকি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা অনুষ্ঠিত হবেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনার উপর নির্ভর করছে স্থায়ী যুদ্ধবিরতি। এই টানাপোড়েনের মধ্যেই সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে লেবাননে। ইসরায়েলের হামলা থামেনি, বরং আরও তীব্র হয়েছে। এমনকি বুধবারের হামলায় প্রায় 400 লেবানিজ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। সুব্রত গাইন, চ্যানেল আই। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সফল চন্দ্রাভিযান শেষে নাসার আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়ন পৃথিবীতে ফিরে এসেছে। বাংলাদেশ সময় শনিবার সকাল 6:07 প্রশান্ত মহাসাগরের পানিতে অবতরণ করে মহাকাশযানটি। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বিরল এক ইতিহাসের সাক্ষী হলো পুরো বিশ্ব। চাঁদ ঘুরে পৃথিবীতে ফিরেছে নাসার ঐতিহাসিক আর্টেমিস 2। 10 দিনের এই অভিযানের শেষ ধাপ সম্পন্ন হলো আজ।
5:07 p.m. Pacific time. 4 নভোচারী নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গেন্ডাভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন পৃথিবীতে ফিরেছেন। 7 p.m. Pacific time. এই মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বাংলাদেশ সময় শনিবার সকাল 5:53 এবং প্রশান্ত মহাসাগরের পানিতে অবতরণ করে শনিবার সকাল 6:07। Astronauts back on Earth. মহাকাশযানটি ঘন্টায় প্রায় 25,000 মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্যারাশুট সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে গতি কমিয়ে প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে সান ডিয়েগোর সাগরের পানিতে অবতরণ করে। পানিতে অবতরণের পর মার্কিন নৌবাহিনীর ডাইভার এবং মেডিকেল দল মহাকাশযান থেকে 4 নভোচারীকে নিরাপদে বের করে আনেন। এই মিশনে নভোচারীরা তাদের অদৃশ্য পাশ ঘুরে ইতিহাস গড়েছেন, যেখানে মানুষের আগে কখনো এত দূরে যাওয়া হয়নি। তারা মহাকাশে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন এবং নানা বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। বিশ্ব রাজনীতির উত্তাপ এখন সরাসরি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের কৃষকের মাঠে। জ্বালানি আর সারের বৈশ্বিক সংকটের ধাক্কায় দেশের কৃষি খাত এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ফসল উৎপাদন নিয়ে কৃষকরা আছেন শঙ্কায় এবং বিশ্লেষকরা বলছেন যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নিতে পারলে হুমকি আসবে দেশের খাদ্য নিরাপত্তায়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মধ্যপ্রাচ্যের সংঘাত থমকে দিয়েছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, আর তার প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বিশেষ করে সার ও জ্বালানির দামে। আন্তর্জাতিক তথ্য বলছে ইউরিয়া সারের দাম বেড়েছে প্রায় 25%। সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় সেই ঢেউ এসে লেগেছে বাংলাদেশের কৃষকের মাঠেও। ডিজেল দেয় হয়ে 2 লিটার 3 লিটার তেল দিয়ে তো কাজ হয় না। পানি নাই, শুকিয়ে গেছে, থাকায় পানি দেয় আগে, থাকায় দেয় না। ধরেন 1500 টাকা সার আজকে বলছে 1750 টাকা। কেন 200 টাকা বেশি? কেন 200 টাকা বেশি বলছে? এটা পাওয়া যাচ্ছে না। আমি পতেঙ্গে আনতে গেলাম, আমাকে দিল টিএসপি। হ্যাঁ, পাওয়া যাচ্ছে, একটু দাম বেশি লাগে, পাওয়া যাচ্ছে। দাম বেশি কেন? সরকার তো নির্ধারণ করে দিয়েছে। আমি ধর পাই না। তেল পাইছেন? আমরা ওই পেট্রোল ছোট, হ্যাঁ, ও 100 টাকা নেওয়া লাগে। হুন্ডালা তেল ওরি গেলে তো দেয় না। যার কিনলে পাম্পের যাবে দেয় না। আপনার যার কিনে তেল দেওয়া যাবে না, মিশিং লেসেন জমির থেকে মিশিং লে দেওয়া যাবে ওখানে। এখন করতে কি ইনকা ভ্যানলে ওই মেশিন লে চলে গেছে, যায় 300 তেল দিয়েছে 2 লিটার, এর আগে তেল দেয়নি। সংকট রয়েছে সারেও। আমদানি নির্ভর বাংলাদেশের মধ্যপ্রাচ্য থেকে সার আসা অনিশ্চিত হয়ে পড়েছে, যদিও সরকারি দাবি আপাতত মজুদ নিয়ে জুন পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। আমাদের যে ব্লকে যারা কাজ করে হিসাব করে বের করেছে, সেইভাবে সে স্লিপ দিচ্ছে লোকের। আমি পরে দেখলাম ওই কৃষকরা আবার বললো যে উই আর ভেরি হ্যাপি। মাঠের চিত্র ভিন্ন। সামনে আমন মৌসুম, সেখানে ইউরিয়ার চাহিদা আরও বাড়বে। সংকট আছে, তবে পরিকল্পনা থাকলে পথও আছে। কৃষকরা যাতে বিশেষভাবে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল পায়, সেই জন্য তাদেরকে বিশেষ সুবিধা দিতে হয়। বৈশ্বিক খারাপ অবস্থায় আমরা কিন্তু বাইরে থেকে যে ফার্টিলাইজার নিয়ে আসতে পারবো, এটা সম্ভাবনা অনেকটাই কম, এবং এর জন্য যে ফ্যাক্টরিগুলি আছে নিজেদের, সেই ফ্যাক্টরিগুলো চালমান রাখা দরকার। কৃষকের মাঠই আমাদের খাদ্য নিরাপত্তার শেষ ভরসা। আমাদের সকল সংকটে কৃষক তার শ্রম, ঘাম, মেধা বিনিয়োগ করে খাদ্যের উৎপাদন ব্যবস্থাকে সুসংহত রেখেছে। বড় মৌসুম চলছে, এই সময় যদি তেল সার ঠিকমতো না পায় তাহলে ফলন ব্যাহত হবে। এই ব্যাহত হওয়া ফলন গিয়ে পড়বে খাদ্য নিরাপত্তার উপরে। যদিও বৈশ্বিক সমস্যার সব জায়গায় একই রকম, কিন্তু এই সময়ে সরকারের উচিত বিকল্প বাজার খুঁজে বের করা সারের জন্য, এবং অন্যদিকে কৃষি ব্যবস্থাকে নতুন করে সাজানোর জন্য প্রযুক্তিগত নতুন ব্যবস্থা উদ্ভাবন করা। বগুড়ার ছাগালিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ 91টি বিলের মাধ্যমে সংসদে পাশ হয়েছে। বিরোধী দলের সম্মতি, আপত্তি এবং ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদে শুক্রবার 24টি বিল পাশ হয়। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত 1.5 দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও এর কাঠামোগত অনেক দুর্বলতা ছিল। 300 বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করা। 15 এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। শুক্রবার সকালে সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার শুরুতেই 300 বিধিতে অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2005-2006-এ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের অর্থবছর, আওয়ামী লীগ সরকারের 2023-2024 অর্থবছর এবং অন্তর্বর্তী সরকারের 2024-25 অর্থবছরের সামষ্টিক অর্থনীতির সূচক ও সামাজিক খাতের সূচক এবং প্রাতিষ্ঠানিক অবস্থার চিত্র তুলে ধরেন। বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক ছিল বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও সবগুলো ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা উঠে আসে দীর্ঘ বিবৃতির শেষের দিকে। উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অর্থমন্ত্রীর বিবৃতির পর বেশ কয়েকটি বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে। জুমার নামাজের পর সংসদ অধিবেশন আবার শুরু হলে পরপর কয়েকটি বিল পাশ হয়। আসরের নামাজের পর অর্থমন্ত্রী উত্থাপিত অর্থবর্ষর বিল 2026 উত্থাপনের পর বিরোধী দলের আপত্তির পর দুপক্ষই বক্তব্য রাখেন। বিপত্তি বাধে সংস্কৃতি মন্ত্রী উত্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026-এর সংশোধনী নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই এক পর্যায়ে ওয়াকআউট করে বিরোধী দল। 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড, মাননীয় স্পিকার। রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। তো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। বিরোধী দলের ওয়াকআউটের পর আরও একটি বিল পাশ হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ 91টি বিলের মাধ্যমে পাশ হয়। আগামী 15 এপ্রিল 2026 2রা বৈশাখ 1433 রোজ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। ঢাকা। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই বৈঠক হয়। শুক্রবার বিকেল সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন এই তথ্য নিশ্চিত করে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া, মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে ছিলেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী রামানান রামাকৃষ্ণান, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন সহ প্রতিনিধি দল। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে যারা গ্র্যাজুয়েট হিসেবে পাশ করছে ওনারা কিভাবে আর একটু লম্বা সময় থাকতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, সবচেয়ে জোর দিয়ে বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য। আমরাই সম্ভবত গত বহু বছরের ভিতরে প্রথম সরকার যারা এসে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছে আমাদের সাথে যে আমরা যে কোনো মূল্যে দুই সরকার এক হয়ে এই সিন্ডিকেট ভাঙতে চাই। গত 18 বছরে ট্রাস্টি বোর্ডের বিভক্তি, সরকার এবং প্রভাবশালীদের সরাসরি হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিকার চেয়ে আবেদন করতে পারবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। কমিশন বলছে, জোর করে প্রশাসন বা অবকাঠামো দখল হয়ে থাকলে আবেদন করলে সত্যতা যাচাই করে কমিশন ওই সব বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। গত 19 বছর ধরে বিশ্ববিদ্যালয়টি দখলমুক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের স্বপ্নও বাস্তবায়িত হয়নি।
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় আলী আশরাফ সাভারের গণকবাড়িতে দান করেন নিজের ১৩ একর জমি। একই সঙ্গে নিজের থাকার জায়গাটুকু বাদে ধানমন্ডিতে ২টি বাড়িও দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের নামে। আলী আশরাফের মৃত্যুর পর ২০০৬-এর পরে বিশেষ কয়েকটি গোষ্ঠী দখল করে নেয় বিশ্ববিদ্যালয়টিকে। চ্যানেল আইয়ে এ বিষয়ে প্রতিবেদনও প্রচারিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, চ্যানেল আইয়ের প্রতিবেদন নজরে আসার পর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মনে করলে যে কোনো বিশ্ববিদ্যালয়কে সরাসরি মঞ্জুরি কমিশনে আবেদনের জন্য সুপারিশ করা হয়েছে। যে উদ্যোগটা নিয়েছে ইউনিভার্সিটির কনটেক্সটে সেই জায়গাতে তার অধিকার ফিরিয়ে দেওয়া অথবা অধিকার সংরক্ষণ করা দুইটার ক্ষেত্রে। তো সেই সেন্স থেকে আমরা প্রত্যেকটা কেসই তো আসলে স্পেসিফিক ইউনিক, এটা কোর্টের এখতিয়ারের ভিতরে সেটা নিয়ে আসলে আমাদের ওইভাবেই এনে, তবে কোর্টকে সহযোগিতা আমরা আমাদের লিগ্যাল ডিভিশন নামে একটা ডিভিশন আছে সেটার সহযোগিতা করছি। মঞ্জুরি কমিশনের সচিব বলছেন, কারো প্রতি অন্যায় হয়ে থাকলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমরা মনে করি যে যারা দারুল ইসলাম বিশ্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং ইউনিভার্সিটির প্রারম্ভে যারা ছিলেন তারা সবাই কিন্তু বিদগ্ধজন এবং ইতিমধ্যে যারা মালিকানার দ্বন্দ্বে ভুগছেন বা মামলা করেছেন আমরা তাদের পক্ষে আছি। এবং আপনারা বেশ কিছু রিপোর্ট করেছিলেন, যে রিপোর্টগুলো আমার নজরে আসছে এবং আমাদের কমিশন কর্তৃপক্ষের নজরে আসছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমরা বেশ কিছু কমিটি করে দিয়েছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মামলা সহ বিভিন্ন কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা আছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মৌলভীবাজারের চা বাগান থেকে বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পথটা অনেক দূর হলেও এ অসামান্য অর্জন শান্তা যাদবের। অবসরে যাওয়া চা শ্রমিক লক্ষ্মীনারায়ণ যাদব এবং রীনা যাদবের সন্তান শান্তা যাদব জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শিগগিরই। প্রায় ২ কোটি টাকার স্নাতকোত্তর কোর্সের পুরোটাই বৃত্তি পাওয়ার আশা শান্তার। এরই মধ্যে বৃহস্পতিবার ১ কোটি টাকা বৃত্তির সুখবর পেয়েছেন তিনি। রিজভি নিউজের রিপোর্ট। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থী শান্তা যাদবের স্বপ্ন পূরণ হতে চলেছে। সিলেটের মৌলভীবাজারে লংলা চা বাগানের প্রত্যন্ত গ্রামের মেয়ে শান্তা যাদব মাস্টার অব মেডিকেল সায়েন্সেস ইন গ্লোবাল হেলথ ডেলিভারি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? এটা তো আকাশ কুসুম কল্পনা, আমরা কোনোদিন আশা করতেও পারিনি। আমার মেয়ে যদি অত বড় আশা নিয়ে যদি আছে তো আমার মেয়ের আশা পূর্ণ হোক। লংলা চা বাগানে প্রাথমিক শিক্ষা, এরপর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজে এইচএসসি এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে জনস্বাস্থ্যের স্নাতক শান্তা। আমি ইনক্লুডিং হার্ভার্ড আরও 16টা ভার্সিটিতে সুযোগ পেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল আমি হার্ভার্ডেই পড়ব। আমার ফুল টিউশনটা হার্ভার্ড থেকে ওনারা কাভার করে দিবেন। অ্যারাউন্ড 2 বছরে আমার 2 কোটি টাকার কাছাকাছি লাগতো। আমি মনে করি যে কোনো ল্যান্ডস্কেপ ম্যাটার করে না, আপনি কোথা থেকে আসছেন এটা ম্যাটার করে না, বেশি দরকার আপনার ভিতর কোনো কিছু করার ইচ্ছা। চা বাগানের প্রতিকূল পরিবেশ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শান্তার শিক্ষক সহকর্মীরা। শান্তার স্ট্যান্ডার্ডটা আপনারা দেখবেন, শান্তা কি সুন্দরভাবে ইংলিশ লেখে, করে নিজেকে এক্সপ্রেস করতে পারে। ও তো ওখান থেকে হার্ভার্ডে অ্যাপ্লাই করেছে, ও ফুল স্কলারশিপ পেয়েছে। টিচার হিসাবে আমি তাকে পাইছি, কিন্তু সে এই স্কুলের পড়াশোনার জন্যই কিন্তু সে বাইরে যেতে পারতেছে। আমি তার এই যাত্রা শুনে খুবই আনন্দিত। সে আমারই ছাত্র। 2024 সালের জুনে স্নাতক শেষ করে 2025-এর সেপ্টেম্বর থেকে প্রিয় বিদ্যাপীঠ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলে ইংরেজি পড়াচ্ছেন শান্তা যাদব। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল, লংলা ভ্যালি, মৌলভীবাজার। এই স্কুলের একজন শিক্ষার্থী শান্তা যাদব কখনোই বাংলাদেশের বাইরে যান নাই, কিন্তু একেবারেই বাজিমাত করেছেন তিনি। সুযোগ পেয়েছেন পৃথিবী বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে উচ্চতর শিক্ষার। শান্তার জন্য শুভকামনা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, সিলেট।
উত্তর আরব সাগর থেকে একটি বাণিজ্যিক জাহাজের বাংলাদেশি সহ 18 নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানায়, পাকিস্তান উপকূল থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে কোল্ড অটাম নামের একটি জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সংকেত পাওয়ার পর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ PNS হুনাইন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বিবৃতিতে বলা হয়, নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজে উঠে নাবিকদের প্রাথমিক চিকিৎসা দেয়, আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করে। পরে সফলভাবে সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে সরিয়ে করাচিতে নেওয়া হয়েছে, সেখানে চিকিৎসা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নওগাঁয় ক্ষীরা চাষ করে সফলতার দৃষ্টান্ত গড়েছেন কৃষক। অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় ক্ষীরা চাষে দারুণ আশাবাদী তারা। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। নওগাঁয় ক্ষীরা চাষ করে এবার আশানুরূপ ফলন পেয়েছেন কৃষক। বিঘা প্রতি জমি থেকে প্রায় 150 মণ পর্যন্ত ক্ষীরা উৎপাদনের আশা করছেন তারা। বর্তমানে বাজার দর ভালো পাওয়ায় সব খরচ বাদে ভালো লাভেরও স্বপ্ন দেখছেন কৃষক। বাজার ভালো থাকে বা ওই সময় যদি বাজার ভালো হয়, আমার টোটালি 10 কাটা মাটিতে প্রায় প্রথম থেকে 70-80 মণ ক্ষীরা উঠবে। যদি বাজার ভালো থাকে 1000 টাকা মনে হয়, প্রায় 70-80 হাজার টাকার মধ্যে বিক্রি হবে। খরচ হবে এখানে 14-15 হাজার টাকা, আর ক্ষীরা হবে 80 মণ। আর এখন বাজার মূল্য হলো 2000 টাকা, পরে অবশ্য বাজার মূল্য কমে যাবে, এই জন্য আমার এখানে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে। তবে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের পরামর্শ ও তৎপরতা বৃদ্ধির দাবি রয়েছে তাদের। কেউ আসেই না, যেটা সত্য কথা, কেউ আসে না যে কৃষক আছে। হ্যাঁ, এরকম অবস্থা। কৃষকরা যে আসে, যে কৃষি কর্মকর্তারা আসে যে পরামর্শ দিবে, যেটা কথা বলবে না, ওদের কাছে গেলেও তো পাত্তা পাওয়া। কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় 2025 বিঘা জমিতে ক্ষীরা চাষ হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার সম্ভাব্য বাজার মূল্যও প্রায় 30 কোটি টাকার মতো। অত্যন্ত আনন্দিত যে তারা ক্ষীরা চাষ করে এবার প্রায় বিঘা থেকে হয়তো 1.5 লাখ 2 লাখ টাকার পরিমাণ লাভ করতে পারবে। তো আশা করা যায় যে আমরা কৃষকের পাশে লেগে আছি, তাদের পরামর্শ দিচ্ছি, তারা অবসর যদি স্প্রেটি করা লাগে তাহলে তারা স্প্রে করার পরে যেন আপনার ঠিকমতো বাজারে ক্ষীরা নিয়ে আসে এবং ক্ষীরা কৃষকের এবার টাকা দিয়ে যাওয়া বলে আশা করি। সঠিক পরামর্শ, পরিচর্যা আর বাজার সুবিধা স্থিতিশীল থাকলে এ অঞ্চলের কৃষকদের জন্য ক্ষীরা হয়ে উঠতে পারে নতুন অর্থকরী ফসল। জহির মুন্না, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। জমে উঠছে কক্সবাজারের পর্যটন। দেশি বিদেশি পর্যটকদের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে শুধু আনন্দ উদযাপনই নয়, সেই সাথেই সৈকতকে পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের সচেতনতায় গুরুত্ব আরোপ করছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সররাজু মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে রয়েছে ঐতিহাসিক মেরিন ড্রাইভ, পাহাড় আর সাগরের মেলবন্ধন। তাই তো সমুদ্রের নীল জলরাশি আর অবারিত প্রকৃতির টানে পর্যটন নগরীতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সৈকতের বালুকাবেলার সৌন্দর্য আর সাগরের লোনা জলের ছোঁয়ায় খুশি পর্যটকরা। সমুদ্রের যে ভিউটা, এটা আসলে আমাদের মনে আনন্দের সঞ্চার করে। খুবই ভালো লাগছে। অবশ্য আমি এটা ফার্স্ট টাইম এসে অনেক ভালোই লাগতেছে, অনেকদিন পরে আসলাম। কক্সবাজার হচ্ছে অনেক ভালো লাগে বারবার আসতে, একটু অন্যরকম ফিলিংস আসে, এর জন্য কক্সবাজার আবার আসলাম। অনেক এনজয় করতেছি, খুবই ভালো। আর কোনো জায়গায় ভালো লাগে না কক্সবাজারের মতো। চাহিদা বেশি থাকায় হোটেল বুকিং সহ ভ্রমণ সংশ্লিষ্ট তথ্য জেনে নেওয়ার গুরুত্ব আরোপ করেন পর্যটন ব্যবসায়ীরা। আপনারা যারা কক্সবাজার আসবেন সবাই এখন অনলাইনের যুগ, হোটেল বুকিং দিয়ে আসবেন, হোটেলের তথ্য জেনে আসবেন। দালাল চক্রের হাতে পড়ে অনেক সময় প্রতারিত হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে লাইফ গার্ড ও টুরিস্ট পুলিশ। 3টি বিচে আমরা লাইফ গার্ড সেবাটি দিয়ে যাচ্ছি। আমাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এই সেবা দেওয়ার জন্য। তবে আমরা নিশ্চিত পর্যটকরা যদি আমাদের নির্দেশনা মেনে চলে, এই 3টি পয়েন্টে আমাদের যে 27 জন লাইফ গার্ড কর্মী রয়েছে, তাদের দ্বারা যে কোনো অনাকাঙ্ক্ষিত পানিতে ডুবে মৃত্যু ঠেকানো সম্ভব। কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাগবনি বিচে 3টা টিম রয়েছে। ওই 3টা টিম 24 ঘন্টা 2 শিফটে কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে 2টা টিম আছে,
যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সাদা পোশাকের টুরিস্টদের মধ্যে থেকে। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, মহেশখালী, রামুসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দিন দিন ভিড় বাড়ছে পর্যটকদের। কক্সবাজারে দিন দিন বাড়ছে পর্যটকদের আগমন। তবে কক্সবাজার সমুদ্র সৈকত সহ আশপাশের এলাকার পরিবেশ প্রকৃতির সংরক্ষণের ব্যাপারে যেন আগত পর্যটকরা সচেতন হয়, তার উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল। বৈঠক ব্যর্থ হলে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প। সফল চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন নাসার আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। ওরিয়ন মহাকাশযানে প্রশান্ত মহাসাগরে অবতরণ। জ্বালানি ও সারের বৈশ্বিক সংকটের ধাক্কায় কঠিন বাস্তবতার মুখোমুখি দেশের কৃষিখাত। যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য নিরাপত্তায় হুমকির শঙ্কা। অন্তর্বর্তী সরকারের 133টির মধ্যে 117টি অধ্যাদেশ 91টি বিলের মাধ্যমে জাতীয় সংসদে পাস। বিরোধী দলের সম্মতি, আপত্তি এবং ওয়াকআউট। এবং 18 বছরের প্রভাবশালীদের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউজিসিতে আবেদনের সুযোগ। সত্যতা যাচাইয়ের পর পাশে দাঁড়াবে কমিশন। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।